এখন শুনবেন আজকের গল্প। কুকুরটাকে দেখলে? কুকুর? কুকুর কই বাবু? একটা একটা মেয়ে বার হয়ে গেল তো। লোক আমার সঙ্গে বিয়াদবি। মেয়ে মানুষ কে আসবে এই জঙ্গলে দুপুর রাতে? কত খুঁজলাম বাবু, কোথাও তার চিহ্নটি পাওয়া গেল না। শেষে আমার কেমন সন্দেহ হলো, মাটিতে আলো ধরে দেখি কোথাও পায়ের দাগ নেই, আমার আমার নাগরা জুতোর দাগ ছাড়া। অ্যানিম্যাট্রিক্স প্রাইম স্টোরিজে আজ শুনবেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ছোট গল্প বোমাই বুরুর জঙ্গলে। গল্প পাঠে আমি শান্তনু। নিবেদনে অ্যানিম্যাট্রিক্স প্রাইম স্টোরিজ, প্রযোজনা অ্যানিম্যাট্রিক্স মাল্টিমিডিয়া। জঙ্গলের বিভিন্ন অংশে সার্ভে হচ্ছিল। কাছারি থেকে 3 ক্রোশ দূরে বোমাইবুরুর জঙ্গলে আমাদের এক আমিন রামচন্দ্র সিং এই উপলক্ষে কিছুদিন ধরে আছেন। সকালে খবর পাওয়া গেল রামচন্দ্র সিং হঠাৎ আজ 2-3 দিন হলো পাগল হয়ে গেছে। শুনে তখনই লোকজন নিয়ে সেখানে গিয়ে পৌঁছলাম। বোমাইবুরুর জঙ্গল খুব নিবিড় নয়, খুব ফাঁকা, উঁচু নিচু প্রান্তরের মাঝে বড় বড় গাছ, ডাল থেকে সরু দড়ির মতো লতা ঝুলছে, যেন জাহাজের উঁচু মাস্তুলের সঙ্গে দড়াদড়ি বাঁধা। বোমাইবুরুর জঙ্গল সম্পূর্ণরূপে লোক বসতে শূন্য। গাছপালার নিবিড়তা থেকে দূরে ফাঁকা মাঠে কাশ গাছের মধ্যে ঘেরা ছোট্ট দুখানা কুঁড়ে। একখানা একটু বড়, এখানে রামচন্দ্র আমিন থাকেন। পাশের ছোট কুঁড়েটাতে তার পেয়াদা আশরাফি টিন্ডেল থাকে। রামচন্দ্র নিজের কাঠের মাচার উপরে চোখ বুজে শুয়েছিল। আমাদের দেখে ধর্মর করে উঠে বসল সে। জিজ্ঞাসা করলাম, কি হয়েছে রামচন্দ্র, কেমন আছো? রামচন্দ্র কোনো উত্তর দিল না, শুধু হাত জোর করে নমস্কার করল। কিন্তু আশরাফি টিন্ডেল সেই কথার উত্তর দিল, বলল, বাবু, একটা বড় আশ্চর্য কথা, আপনি আপনি শুনলে বিশ্বাস করবেন না। আমি নিজেই কাছারিতে গিয়ে খবর দিতাম, কিন্তু কিন্তু আমিনবাবুকে ফেলে যাই বা কি করে? ব্যাপারটা এই, আজ কদিন থেকে আমিনবাবু বলছেন একটা কুকুর রাত্রেবেলা এসে তাকে বড় বিরক্ত করে। আমি শুই এই ছোট ঘরটায়, আর আমিনবাবু শুয়ে থাকেন ওই ওই ওইখানটায়। 2-3 দিন এরকম গেল। রোজই উনি বলেন, আরে কোত্থেকে একটা সাদা কুকুর আসে রাতে, মাচার উপর বিছানা পেতে শুই, আর কুকুরটা এসে মাচার নিচে কেউ কেউ করে, গায়ে ঘেঁষ দিতে আসে। শুনি, বড় একটা গা করি না। আজ থেকে 4 দিন আগে উনি বললেন, আশরাফি, আশরাফি, শিগগির বেরিয়ে এসো, কুকুরটা এসেছে, আমি তার লেজ চেপে ধরে রেখেছি, লাঠি নিয়ে এসো। আমি আমি ঘুম ভেঙে উঠে লাঠি আলো নিয়ে ছুটে যেতে দেখি, বললে বিশ্বাস করবেন না হুজুর, কিন্তু কিন্তু হুজুরের সামনে মিথ্যে বলবো এমন সাহস আমার নেই। দেখি কি, একটা মেয়ে ঘরের ভেতর থেকে বার হয়ে জঙ্গলের দিকে চলে গেল। আমি আমি প্রথমটা থতমত খেয়ে গেলাম। তারপর ঘরের মধ্যে ঢুকে দেখি আমিনবাবু বিছানা হাতড়ে দেশলাই খুঁজছেন। উনি আমাকে বললেন, কুকুরটাকে দেখলে? কুকুর? কুকুর কই বাবু? একটা মেয়ে বার হয়ে গেল তো। লোক আমার সঙ্গে বিয়াদবি। মেয়ে মানুষ কে আসবে এই জঙ্গলে দুপুর রাতে? আমি কুকুরটার লেজ চেপে ধরেছিলাম, এমনকি তার লম্বা কান আমার গায়ে ঠেকেছে, মাথার নিচে ঢুকে কেউ কেউ করছিল।
নেশা করতে শুরু করেছো বুঝি? রিপোর্ট করে দেব সদরে। পরদিন রাতে আমি সজাগ হয়েছিলাম অনেক রাত পর্যন্ত। যেই একটু ঘুমিয়েছি অমনি আমিনবাবু ডাকলেন। আমি তাড়াতাড়ি ছুটে বেরিয়ে আমার ঘরের দরজা পর্যন্ত গেছি, এমন সময় দেখি একটি মেয়ে ওর ঘরের উত্তর দিকের বেড়ার গা বেয়ে জঙ্গলের দিকে যাচ্ছে। তখনই হুজুর আমি নিজে জঙ্গলের মধ্যে ঢুকলাম। অতটুকু সময়ের মধ্যে কোথায় লুকোবে, যাবেই বা কত? বিশেষ করে আমরা যারা জঙ্গল জরিপ করি, বন্দি সন্ধি সব আমাদের জানা। কত খুঁজলাম বাবু, কোথাও তার চিহ্নটি পাওয়া গেল না। শেষে আমার কেমন সন্দেহ হলো। মাটিতে আলো ধরে দেখি কোথাও পায়ের দাগ নেই, আমার নাগরা জুতোর দাগ ছাড়া। সেদিন আমিন বাবুকে আমি আর এ কথা বললাম না। একা দুটি প্রাণী থাকি এই ভীষণ জঙ্গলের মধ্যে হুজুর। ভয়ে আমার গায়ে কাঁটা দিয়ে উঠল। আর বোমাই বুড়োর জঙ্গলের একটু দুর্নামও আমি আমার ঠাকুরদার মুখে শুনেছি। বোমাই বুড়োর পাহাড়ের ওপর ওই যে বট গাছটা দেখছেন দূরে, একবার ঠাকুরদা পূর্ণিয়া থেকে কলাই বিক্রির টাকা নিয়ে জ্যোৎস্না রাতে ঘোড়ায় করে জঙ্গলের পথে ফিরছিলেন। ওই বটতলায় এসে দেখেন একদল অল্প বয়সী সুন্দরী মেয়ে হাত ধরাধরি করে জ্যোৎস্নার মধ্যে নাচছে। এদেশে ওদের ডামাবানু বলে ডাকে। এক ধরনের জিন পরি, নির্জন জঙ্গলের মধ্যে থাকে। মানুষকে বেঘরে পেলে মেরেও ফেলে হুজুর। পরদিন রাত্রে আমি নিজে আমিনবাবুর তাঁবুতে শুয়ে জেগে রইলাম সারা রাত জেগে কি আর করব? জরিপের থাকবন্দির হিসেব কষতে লাগলাম। বোধহয় শেষ রাতের দিকে একটু চোখটা লেগে এসেছিল। কিসের একটা আওয়াজ শুনে দেখি আমিন সাহেব ঘুমোচ্ছেন ওর খাটে, আর খাটের নিচে কি একটা ঢুকেছে। মাথা নিচু করে খাটের তলায় দেখতে গিয়ে চমকে উঠলাম। আধা আলো আধা অন্ধকারে প্রথমটা মনে হলো একটি মেয়ে যেন গুটিসুটি মেরে খাটের তলায় বসে আমার দিকে হাসি মুখে চেয়ে আছে। আমি 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 স্পষ্ট দেখলাম হুজুর, এই আপনার পায়ে হাত দিয়ে বলতে পারি। এমনকি তার মাথায় বেশ কালো চুলের গোছা পর্যন্ত স্পষ্ট দেখেছি। লন্ঠনটা ছিল ওই যেখানটাতে বসে হিসেব কষছিলাম সেইখানে, এই হাত 6-7 দূরে। আরো ভালো করে দেখবো বলে লন্ঠনটা যেই আনতে গেছি, কি একটা প্রাণী যেন ছুটে খাটের তলা থেকে বেরিয়ে পালাতে গেল। দরজার কাছে লন্ঠনের আলোটা বাঁকা ভাবে পড়েছিল। সেই আলোতে দেখলাম একটা বড় কুকুর, কিন্তু তার আগা গোড়া সাদা হুজুর, কালোর চিহ্ন কোথাও নেই তার গায়ে। আমিন সাহেব বললেন, কুকুর? কিরকম কুকুর? সাদা কুকুর। সাদা? ঠিক দেখেছ না কালো? না, সাদাই হুজুর, সাদা। সেদিন আমি যে একটু অবাক হইনি তা নয়। সাদা না হয়ে কালো হলেই বা আমিনবাবুর কি সুবিধা হবে তা তো বুঝলাম না। তারপর উনি আবার ঘুমিয়ে পড়লেন। কিন্তু আমার কেমন যেন একটা ভয় আর অস্বস্তি বোধ হলো। কিছুতেই আর চোখের পাতা এক করতে পারলাম না। পরের দিন সকালে উঠে খাটের নিচটা একবার কি মনে করে ভালো করে খুঁজতে গিয়ে সেখানে একগাছা কালো চুল পেলাম। এই যে সেই চুলও রেখেছি হুজুর, মেয়ে মানুষের মাথার চুল। কোথা থেকে এলো এই চুল? দিব্যি কালো কুচকুচে নরম চুল। কুকুর, বিশেষত সাদা কুকুরের গায়ে তো এত বড় নরম কালো চুল হয় না। এই হলো গত রবিবার, অর্থাৎ আজ থেকে 3 দিন আগের কথা। এই 3 দিন থেকে আমিন সাহেব তো একরকম উন্মাদ হয়ে উঠেছেন। আমার বড় ভয় করছে হুজুর। এবার আমার পালা কিনা তাই ভাবছি। গল্পটা বেশ আষাঢ়ে গোছের বটে। সেই চুলগাছি হাতে করে দেখেও
কিছুই বুঝতে পারলাম না। মেয়েদের মাথার চুল, সে বিষয়ে আমারও কোনো সন্দেহ রইল না। আশরাফি টিন্ডেল ছোকরা মানুষ, সে যে নেশা ভাঙ করে না এ কথা সকলেই এক বাক্যে বলল। জনমানব শূন্য প্রান্তর ও বনঝোপের মধ্যে একমাত্র তাঁবু এই আমিনের। সবচেয়ে কাছের লোকালয় হচ্ছে লবটুলিয়া, তাও 6 মাইল দূরে। মেয়ে মানুষই বা কোথা থেকে আসতে পারে এত গভীর রাতে, বিশেষ করে যখন এই সব নির্জন বনপ্রান্তরে বাঘ ও বুনো শুয়োরের ভয়ে লোকে আর ঘরের বাইরে সন্ধ্যের পর বেরোই না। যদি আশরাফি টিন্ডেলের কথা সত্যি বলেই ধরে নিই, তবে ব্যাপারটা খুবই রহস্যময়। এই পাণ্ডববর্জিত দেশে, এই জনহীন বনজঙ্গল ও ধুধু প্রান্তরের মধ্যে 20 শতাব্দী তো প্রবেশের পথ খুঁজে পায়নি। 19 শতাব্দীও পেয়েছে বলে মনে হয় না। অতীত যুগের রহস্যময় অন্ধকারে আজও এসব অঞ্চল আচ্ছন্ন। এখানে সবই সম্ভব। সেখানকার তাঁবু উঠিয়ে রামচন্দ্র আমিন ও আশরাফি টিন্ডেলকে সদর কাছারিতে নিয়ে এলাম। রামচন্দ্রের অবস্থা দিন দিন খারাপ হতে লাগল। ক্রমশ সে ঘোর উন্মাদ হয়ে উঠল। সারা রাত শুধু চিৎকার করে, বকে। লোক কুকুরটাকে দেখলে? ডাক্তার দেখালাম, কিছুতেই কিছু হলো না। অবশেষে তার এক দাদা এসে তাকে নিয়ে গেল। এই ঘটনার একটা উপসংহার আছে, যদিও তা ঘটেছিল বর্তমান ঘটনার 7-8 মাস পরে, তবুও এখানেই তা বলে রাখি। এই ঘটনার প্রায় 6 মাস পরে চৈত্র মাসের দিকে 2টি লোক কাছারিতে আমার সাথে দেখা করতে এলো। একজন বৃদ্ধ, বয়স 60-65 কম নয়। অন্যজন তার ছেলে, বয়স 20-22। তাদের বাড়ি বালিয়া জেলায়। আমাদের এখানে এসেছে চরিমহল বলে এক জায়গা আছে, তার ইজারা নিতে। অর্থাৎ আমাদের জঙ্গলে খাজনা দিয়ে তারা গরু মোষ চড়াবে। অন্য সব চরিমহল তখন বিলি হয়ে গেছে। বোমাই বুড়োর জঙ্গলটা তখনও খালি পড়েছিল, সেটাই বন্দোবস্ত করে দিলাম। বৃদ্ধ তার ছেলেকে নিয়ে সব জায়গা ঘুরে দেখেও এলো, খুব খুশি। বলল, খুব বড় বড় ঘাস হুজুর, বহুত আচ্ছা জঙ্গল। হুজুরের মেহরবানি না হলে অমন জঙ্গল মিলতো না। রামচন্দ্র ও আশরাফি টিন্ডেলের কথা তখন আমার মনে ছিল না। থাকলেও বৃদ্ধের কাছে হয়তো তা বলতাম না, কারণ ভয় পেয়ে সে পালিয়ে গেলে জমিদারের লোকসান। রামচন্দ্র আমিনের সেই ব্যাপারটির পরে স্থানীয় লোকেরা কেউই ওই জঙ্গলের ধার ঘেঁষত না। মাসখানেক পরে বৈশাখের গোড়ায় একদিন বৃদ্ধ লোকটি কাছারিতে এসে হাজির। বেশ রাগি রাগি ভাব। তার পিছনে সেই ছেলেটি কাঁচুমাচু ভাবে দাঁড়িয়ে। আমি বললাম, কি ব্যাপার? বৃদ্ধ রাগে কাঁপতে কাঁপতে বলল, এ বদরটাকে নিয়ে এলাম হুজুরের কাছে দরবার করতে। ওকে আপনি পা থেকে খুলে 25টা জুতো মারুন, ও জব্দ হয়ে যাবে। কিন্তু কি হয়েছে কি? হুজুরের কাছে বলতে লজ্জা করে। এই বাঁদর এখানে এসে পর্যন্ত বিগড়ে যাচ্ছে। আমি 7-8 দিন প্রায় লক্ষ্য করছি। লজ্জা করে বলতে হুজুর, প্রায় মেয়ে মানুষ ঘর থেকে বার হয়ে যায়। একটা মাত্র খুপড়ি, হাত আষ্টেক লম্বা। ওখানে আমরা দুজনে শুই। আমার চোখে ধুলো দিতে পারাও সোজা কথা নয়। 2 দিন যখন দেখলাম, তখন ওকে জিজ্ঞাসা করলাম। ও একবার গাছ থেকে পড়লো হুজুর। বলে
কই, আমি তো কিছুই জানি না। আরো দুদিন যখন দেখলাম, তখন একদিন দিলাম ওকে আচ্ছা করে মার। চোখের সামনে বিগড়ে যাবে ছেলে, কিন্তু তারপরেও যখন দেখলাম এই পরশু রাতে হুজুর, তখন ওকে আমি হুজুরের দরবারে নিয়ে এসেছি। হুজুর, হুজুর শাসন করে দিন, হুজুর শাসন করে দিন। হঠাৎ রামচন্দ্র আমিনের কথা আমার মনে পড়ে গেল। জিজ্ঞাসা করলাম, কত রাতে দেখেছ? প্রায় শেষ রাতের দিকে হুজুর। এই রাতের 2-1 ঘড়ি বাকি থাকতে। ঠিক দেখেছ? মেয়ে মানুষ? হুজুর, আমার চোখের তেজ এখনো তত কম হয়নি হুজুর। জরুর মেয়ে মানুষ, বয়সও কম, কোনদিন পরনে সাদা ধোয়া শাড়ি, কোনদিন বা লাল, কোনদিন কালো। একদিন মেয়ে মানুষটা বেরিয়ে যেতে আমি পিছে পিছে গেলাম। ঘাসের জঙ্গলের মধ্যে কোথায় পালিয়ে গেল টের পেলাম না। ফিরে এসে দেখি ছেলে আমার খুব ঘুমের ভান করে পড়ে রয়েছে। ডাকতে ধর্মার করে উঠল, যেন তখনই ঘুম ভাঙল। এ রোগের ওষুধ কাছারি ছাড়া হবে না আমি বুঝলাম। তাই আমি হুজুরের কাছে ছুটে ছুটে এসেছি হুজুর। ছেলেটিকে আড়ালে ডেকে নিয়ে জিজ্ঞাসা করলাম, এসব কি শুনছি তোমার নামে? ছেলেটি আমার পা জড়িয়ে ধরে বলল, হুজুর, হুজুর আমার কথা বিশ্বাস করেন হুজুর, আমি এর কিচ্ছু জানি না। সারাদিন জঙ্গলে মোষ চড়িয়ে বেড়াই হুজুর, রাতে মোড়ার মতো ঘুমোয়, ভোর হলে তবে ঘুম ভাঙে। ঘরে আগুন লাগলো আমার হুঁশ থাকে না হুজুর। কিন্তু তুমি কোনোদিন কিছু ঘরে ঢুকতে দেখোনি? না হুজুর, একবার ঘুমোলে আমার আর হুঁশ থাকে না হুজুর। এ বিষয়ে আর কোনো কথা হলো না। বৃদ্ধ খুব খুশি হলো, ভাবল আমি আড়ালে নিয়ে গিয়ে ছেলেকে খুব শাসন করে দিয়েছি। দিন 15 পরে একদিন ছেলেটি আমার কাছে এলো, বলল, হুজুর একটা কথা আছে। সেবার যখন বাবুজির সঙ্গে কাছারিতে এসেছিলাম, তখন আপনি ও কথা জিজ্ঞেস কেন করেছিলেন যে আমি কোনো কিছু ঘরে ঢুকতে দেখেছি কিনা? কেন বলো তো? হুজুর, আমার ঘুম আজকাল খুব কম হয়, জানি না কেন। হয়তো বাবুজি ওই রকম করেন বলে আমার মনে কেমন একটা ভয় হয়। তাই কদিন থেকে দেখছি রাতে একটা সাদা কুকুর কোথা থেকে আসে, অনেক রাতের দিকে আসে। ঘুম ভেঙে এক একদিন দেখি সেটা বিছানার কাছেই কোথাও ছিল। আমি জেগে উঠলেই পালাই। সে কেমন বুঝতে পারে যে এইবার আমি জেগেছি? এরকম তো কদিন দেখলাম, কিন্তু হুজুর কাল রাতে একটা ব্যাপার ঘটেছে, বাবুজি জানে না, আপনাকেই চুপি চুপি বলতে এলাম। কাল অনেক রাতে ঘুম ভেঙে দেখি কুকুরটা কখন যেন ঘরে ঢুকেছিল, দেখিনি, কিন্তু আস্তে আস্তে ঘর থেকে বার হয়ে যাচ্ছে। সেদিকের কাশের বেড়ায় জানলার মাপে কাটা ফাঁক। কুকুর বেরিয়ে যাওয়ার পরে বোধহয় পলক ফেলতে যতটা দেরি হয়, তারপরেই আমার সামনের জানলা দিয়ে দেখি একটা মেয়ে মানুষ জানলার পাশ দিয়ে ঘরের পেছনের জঙ্গলের দিকে চলে গেল। আমি তক্ষুনি বাইরে ছুটে গেলাম, কোথাও কিছু নাই।
বাবুজিকেও জানায়নি। বুড়ো মানুষ ঘুমোচ্ছে। ব্যাপারটা কি হুজুর বুঝতে পারছি না। আমি তাকে আশ্বাস দিলাম, ও কিছু নয়, চোখের ভুল। বললাম, তাদের যদি ওখানে থাকতে ভয় হয় তাহলে তারা কাছারিতে এসে শুতে পারে। ছেলেটি নিজের সাহসহীনতায় বোধ করি একটু লজ্জিত হয়েই চলে গেল। কিন্তু আমার অস্বস্তি দূর হল না। ভাবলাম, এবার এরকম কিছু শুনলে কাছারি থেকে 2 জন সিপাহী পাঠাবো রাতে ওদের কাছে শোবার জন্য। তখনও বুঝতে পারিনি জিনিসটা কত সঙ্গীন। দুর্ঘটনা ঘটে গেল হঠাৎই এবং অত্যন্ত অপ্রত্যাশিতভাবে। দিন 3 পরে সকালে সবে বিছানা থেকে উঠেছি, খবর পেলাম কাল রাতে বোমাইবুরুর জঙ্গলে বৃদ্ধ ইজারাদারের ছেলেটি মারা গেছে। ঘোড়ায় চড়ে আমরা তখনই রওনা হলাম। গিয়ে দেখি তারা যে ঘরটাতে থাকত তারই পিছনে কাশ ও বনঝাউ জঙ্গলে ছেলেটির মৃতদেহ তখনও পড়ে আছে। মুখে তার ভীষণ ভয় ও আতঙ্কের চিহ্ন। কি একটা বিভীষিকা দেখে আঁতকে উঠে মারা গেছে। বৃদ্ধের মুখে শুনলাম শেষ রাতের দিকে উঠে ছেলেকে সে বিছানায় দেখতে না পেয়ে তখনই লণ্ঠন জেলে খোঁজাখুঁজি আরম্ভ করে, কিন্তু ভোরের আগে তার মৃতদেহ দেখতে পাওয়া যায়নি। মনে হয় সে হঠাৎ বিছানা থেকে উঠে কোনো কিছুর অনুসরণ করে বনের মধ্যে ঢুকেছিল, কারণ মৃতদেহের কাছেই একটা মোটা লাঠি ও লণ্ঠন পড়েছিল। কিসের অনুসরণ করে সে বনের মধ্যে অত রাতে একা এসেছিল তা বলা শক্ত, কারণ নরম বালিমাটির উপরে ছেলেটির পায়ের দাগ ছাড়া অন্য কোনো পায়ের দাগ নেই, না মানুষ না জানোয়ারের। মৃতদেহে কোনো রকম আঘাতেরও চিহ্ন ছিল না। বোমাইবুরুর জঙ্গলের এই রহস্যময় ব্যাপারের কোনো মীমাংসাই হয়নি। পুলিশ এসে কিছু করতে না পেরে ফিরে গেল। লোকজনের মনে এমন একটা আতঙ্কের সৃষ্টি করল ঘটনাটি যে সন্ধ্যের বহু আগে থেকে ওই জঙ্গলে আর কেউ যায় না। দিন কতক তো এমন হলো যে কাছারিতে একলা নিজের ঘরটিতে শুয়ে বাইরে ধপধপে সাদা ছায়াহীন উদাস নির্জন জ্যোৎস্না রাতের দিকে চেয়ে কেমন একটা অজানা আতঙ্কে প্রাণ কেঁপে উঠত। মনে হতো কলকাতায় পালাই, এইসব জায়গা ভালো নয়। এর জ্যোৎস্না ভরা নৈশ প্রকৃতি রূপকথার রাক্ষসী রানীর মতো আমাকে ভুলিয়ে নিয়ে গিয়ে বেঘরে মেরে ফেলবে। যেন এসব স্থান মানুষের বাসভূমি নয় বটে, কিন্তু আলাদা আলাদা লোকের রহস্যময় অশরীরী প্রাণীদের রাজ্য। বহুকাল ধরে তারাই বসবাস করে আসছিল। আজ হঠাৎ তাদের সেই গোপন রাজ্যে মানুষের অনধিকার প্রবেশ তারা পছন্দ করেনি। সুযোগ পেলেই প্রতিহিংসা নিতে তারা ছাড়বে না। কিন্তু মন কিছুতেই মানছিল না। বারবার কেউ যেন আমাকে টেনে নিয়ে যাচ্ছিল সেই ঝাউবনের দিকে। একদিন আমার অধস্তন সহকর্মী ছেলেটিকে ডেকে বললাম, চন্দ্রনাথ, আজ আমি একটু বোমাইবুরুর ক্যাম্পে যাব। কোন ক্যাম্পে যাবেন সাহেব? কেন? যেখানে রামচন্দ্র আমিন থাকতেন সেখানে। কিন্তু সাহেব, ওই জঙ্গলে তো। জঙ্গলে? জঙ্গলে কি? কুকুর? জিনপরি? আরে কি আছে সেটা জানতে হবে না? প্রতি মাসে জমিদারের কত লোকসান হচ্ছে জানো? সাহেব, ওই বুড়োর ছেলেটা বেঘরে মারা গেল, কোনো সুরাহা হলো না, পুলিশও কিছু করতে পারলো না। আপনার কি না গেলেই নয়? না না না, আমাকে জানতেই হবে চন্দ্রনাথ, ওই জঙ্গলে কি আছে। আর তাছাড়া আমার সাথে বন্দুক আছে। আর শোনো, রাত্রে তো আমি ঘুমোবো না, পাহারা দেব। দেখব কুকুর আসে না জিন পরি।
চন্দ্রনাথের কথা এক প্রকার উপেক্ষা করেই সেই দিন বিকেল থাকতেই ঘোড়া ছুটিয়ে আমি রওনা দিলাম বোমাইবুরুর জঙ্গলের উদ্দেশ্যে। তখনও জানি না কি আতঙ্কের ঝড় উঠতে চলেছে আমার জীবনে। বোমাইবুরু যখন পৌঁছলাম তখন অন্ধকার নেমে এসেছে। আমিন রামচন্দ্র সিং এর ফেলে যাওয়া কুঁড়ে ঘরটা একটু পরিষ্কার করে নিয়ে সাথে নিয়ে আসা লণ্ঠনের আলোটা জ্বালিয়ে চুপ করে বসে রইলাম। জঙ্গল থেকে ঝিঁঝির অনবরত ডাকে কানে তালা ফেলে দেওয়ার জোগাড়। আসার সময় চন্দ্রনাথ রাতের কিছু খাবার একটা পুটুলিতে করে গুছিয়ে দিয়েছিল। বেশি কিছু নয়, রুটি, আলু ভাজা, সাথে খেজুর গুড়। কতক্ষণ আর বসে থাকা যায়, খেলে কিছুটা সময় কাটবে এই ভেবে খাওয়া শুরু করলাম। কোনো এক অজ্ঞাত কারণে আজকের রান্নাটা অন্য দিনের থেকে অনেক বেশি সুস্বাদু মনে হচ্ছিল। খেয়ে দিয়ে উঠে হাত মুখ ধুয়ে কুঁড়ে ঘরের দরজায় এসে দাঁড়ালাম। জ্যোৎস্নার আলোয় বোমাইবুরুর জঙ্গল যেন আরো মোহময়ী হয়ে উঠেছে। ঘরে এসে রামচন্দ্র আমিনের ফেলে যাওয়া চৌকিতে একটু টান টান হলাম। আজ মন জানি না কেন বড্ড শান্ত। কখন যে ঘুমিয়ে পড়েছি জানি না। তখন হয়তো বেশ রাত। খুট করে একটা আওয়াজে ঘুম ভেঙে গেল, আর সাথে সাথেই আমার চোখ গিয়ে পড়ল ঘরের দরজার দিকে। আমি তো শোবার সময় দরজা ভেজিয়েই শুয়েছিলাম, তাহলে কে খুলল? উঠে দরজা বন্ধ করতে গিয়ে দেখি কুঁড়ে ঘরের ঠিক সামনে একটা গাছের তলায় বসে কাঁদছে একটা সাদা শাড়ি পরা মেয়ে। এত রাতে একাকী একটি মেয়ে এই জঙ্গলের প্রান্তে কি করছে? আমি জিজ্ঞাসা করলাম, এই মেয়ে, এত রাতে এখানে কি করছো তুমি? কোনো উত্তর এলো না। আমার গলার আওয়াজ পেয়ে মেয়েটা ভয় পেয়ে ছুটে জঙ্গলের মধ্যে ঢুকে গেল। আমি অজানা আতঙ্কে চিৎকার করে উঠলাম, এই মেয়ে, জঙ্গলে যেও না, দাঁড়াও, দাঁড়াও বলছি, দাঁড়াও। আমি সঙ্গে সঙ্গে চৌকিতে রাখা আমার বন্দুকটা তুলে নিয়ে এক ছুটে জঙ্গলের মধ্যে ঢুকে গেলাম। দেখতে পেলাম মেয়েটা কাঁদতে কাঁদতে ছুটে চলেছে জঙ্গলের দিকে। আমার অনেক ডাকেও সে দাঁড়ালো না। আমিও আগে পিছে আর কিচ্ছু না ভেবে জঙ্গলের আরো গভীরে ঢুকতে থাকলাম। আমার মাথায় তখন আর কোনো চিন্তা নেই। আমি কে, কেন এসেছি এই জঙ্গলে, কি আমার অতীত, কি আমার ভবিষ্যৎ, কোনো ভাবনা নেই আমার। আমার একটাই লক্ষ্য তখন, যে করেই হোক বাঁচাতে হবে ওই মেয়েটাকে। কিছুটা গিয়ে দেখতে পেলাম একটা বড় গাছে হেলান দিয়ে মুখ ঢেকে কাঁদছে মেয়েটা। সাদা শাড়ি পরনে, ঘন কালো চুল নেমে এসেছে কোমর পর্যন্ত। আমি বললাম, তুমি কে? কি হয়েছে তোমার? কোথায় থাকো? আমি ওই দূরে থাকি, জঙ্গলের ওই প্রান্তে। বাড়ির সবাইকে জমিদারের লোক তুলে নিয়ে গেছে। আমি ওদের খুঁজতে বেরিয়ে পথ হারিয়ে ফেলেছি। জমিদারের লোক? এখানে তো আমাদের জমিদারি, আর জমিদারের লোক বলতে তো একমাত্র এখানে আমিই আছি। কই, আমি তো কাউকে নিয়ে আসিনি। তাহলে কে নিয়ে গেছে আমার মা বাবা ভাইকে? সে তো জানি না, তবে কাল সকালে খোঁজ নিয়ে দেখব কি হয়েছে। এখন তুমি চলো আমার সঙ্গে। এই জঙ্গল নিরাপদ নয়। আমার জন্য এই জঙ্গলে নিরাপদ। মানে জঙ্গলে আর কি থাকবে? বাঘ, ভাল্লুক, মানুষের থেকে ওরা অনেক নিরাপদ। হঠাৎ আমার আশেপাশে বেশ কিছু মহিলা কণ্ঠের হাসি শুনতে পেলাম। কিন্তু এদিক ওদিক তাকিয়েও কাউকে দেখতে পেলাম না। ঘুরে তাকিয়ে দেখি
সেই মেয়েটাও গায়েব। এই মেয়ে, কোথায় গেলে তুমি? কোথায় গেলে? না, কেউ কেউ নেই। আমার বুকটা কেমন কেঁপে উঠল অজানা আতঙ্কে। বন্দুকটা শক্ত করে চেপে ধরলাম। হঠাৎ জঙ্গলে আলোড়ন উঠল, অনেক মেয়ের কলরবে। কারা যেন হাসছে খিলখিলিয়ে। কখনো বা পায়ের নুপুরের রুনুঝুনু আওয়াজ তুলে নাচছে। আমি চিৎকার করে উঠলাম, কারা তোমরা? কারা? কি চাও? না না, কারোর কোনো উত্তর আসে না। হাসির শব্দে আমার কান ঝালাপালা হয়ে উঠল। আমার পাশ দিয়ে কারা যেন হেসে হেসে চলে যাচ্ছে। তাদের গায়ের ঘ্রাণ আমার নাকে এসে যেন লাগছে। এটা কি স্বপ্ন নাকি বাস্তব? আজ আমার কলকাতার বাড়ির কথা বড্ড মনে পড়ছে আমার মায়ের মুখ। আমি জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়লাম। জ্ঞান যখন ফিরল তখন দেখলাম আমার মাথার পাশে বসে আছে চন্দ্রনাথ। পায়ের কাছে কাছারি বাড়ির ডাক্তার। চন্দ্রনাথের কাছে শুনেছিলাম আমার বিপদের আশঙ্কা করে সে কিছু সিপাই নিয়ে আমার পিছু পিছু সেদিন আসে। ক্যাম্পে আমাকে না পেয়ে খোঁজ করতে করতে জঙ্গলের মধ্যে ঢুকে দেখে আমি অজ্ঞান হয়ে পড়ে আছি। আমাকে নিয়ে আসে ওরা আমিনের কুঁড়ে ঘরে। সেদিনের পর আমি ঠিক করি এই জঙ্গলে আর নয়, এবার ঘরের ছেলের ঘরে ফেরার সময় হয়েছে। একটু সুস্থ হয়েই জমিদারির কাজে ইতি দিয়ে ফিরে এলাম কলকাতায়। কিন্তু বোমাই বুড়ুর সেই শুভ্র বসনা নারীর রহস্য সকলের মতো আমার কাছেও রহস্যই রয়ে গেল। এতক্ষণ শুনছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ছোট গল্প অবলম্বনে বোমাই বুড়ুর জঙ্গলে। গল্প পাঠে আমি শান্তনু। বিভিন্ন চরিত্রে অভিনয় করলেন রামস্বরূপ গাঙ্গুলি, অরিজিৎ ভদ্র, মনীষ ঘোষ, শুভদীপ রায় এবং শঙ্খনীতা বিশ্বাস। নিবেদনে অ্যানিম্যাট্রিক্স প্রাইম স্টোরিজ। প্রযোজনা অ্যানিম্যাট্রিক্স মাল্টিমিডিয়া। এমন সব গল্প শুনতে হলে সাবস্ক্রাইব করুন অ্যানিম্যাট্রিক্স প্রাইম স্টোরিজ।